আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অতীতের অন্য সব প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতো ঠিক অনেকটা জাঁকজমকপূর্ণ জীবন এটা পছন্দ করেন না বা স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। এরশাদ সাহেব খুব দামি, দামি টাই পরতেন, কোট পরতেন, ঘড়ি কিনতেন। এমনকি বিদেশে গিয়ে তিনি সেই বিভিন্ন ঘড়ির মার্কেটে ঘুরতেন এরশাদ সাহেব। নিজের জন্য অরিজিনাল রোলেক্স কিনতেন। আর আফটার মার্কেট থেকে মানে ২ নম্বর মার্কেট থেকে বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য অনেক দেখুন ২ নম্বরই রোলেক্স ঘড়ি তিনি কিনতেন। এবং বেজিংয়ের এরকম একটা মার্কেটে তিনি যে ঘোরাফেরা করেছেন বা কিনেছেন, উনার সাথে যারা ছিলেন তাদের সঙ্গে আবার আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে, এই জিনিসগুলো আমি জেনেছি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেন, তারপর বেগম জিয়া বলেন, তারা প্রচুর বিদেশ ভ্রমণ করেছেন। বিভিন্ন সময়টিতে বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধু যখন ছিলেন তিনি গেছেন, তার স্ত্রীকে নিয়ে গেছেন, তার সন্তানকে নিয়ে গেছেন। এরপর তিনি লন্ডনে যাওয়ার পর সেখান থেকে ছুটি কাটানোর জন্য সুইজারল্যান্ডে গেছেন। জিয়াউর রহমান সাহেব বহু দেশে গেছেন এবং অনেক জায়গাতে তিনি বেগম জিয়াকে সঙ্গে নিয়ে গেছেন এবং বেগম জিয়া সেখানে গিয়ে জিয়াউর রহমান সাহেব এগুলো পছন্দ করতেন না। তারপর তিনি টুকটাক কিন্তু এই বিভিন্ন মার্কেটিং, শপিং তিনি করতেন। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা গত ৬ মাসে দেখছি না। তিনি এবং তার স্ত্রী দুজনেই সেই বেজিংয়ে গেলেন বা কুয়ালালামপুরে গেলেন। তো সেখানে তাদেরকে যথেষ্ট সম্মান জানানো হলো। কিন্তু যতটুকু পিকচার দেখে, ছবি দেখে মনে হলো যে তারা জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে এই যে ফর্মালিটিস, রাষ্ট্রীয় যে ফর্মালিটিস সেটা তিনি এনজয় করছেন না। তিনি ইংরেজি একেবারে খারাপ বলেন না। শেখ হাসিনার চেয়ে কোনো অবস্থাতে তিনি খারাপ বলেন না। এমনকি তার মা বলা হয় যে তিনি মাত্র ম্যাট্রিক পাস। কিন্তু তারপরেও তিনি যে ইংরেজি বলতেন, সে ইংরেজি অনেকের চাইতে ভালো ছিল। এর কারণ হলো তারেক রহমান সাহেব বা উম বেগম জিয়া তারা যে পরিবেশে মানুষ হয়েছেন, ক্যান্টনমেন্টের পরিবেশে, তো সেই সামরিক বাহিনীতে ইংরেজি বলা এবং ইংরেজি শোনা এটা একটা অহরহ বিষয় এবং অফিসার যারা আছেন তারা প্রায়ই নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলেন। আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব তিনি বড় হয়েছেন কলকাতাতে, ইন্ডিয়াতে। তারেক রহমান সাহেবের জন্ম সম্ভবত পাকিস্তানে। আমি বলতে পারব না তার যে জন্ম 1966 এ তার জন্ম। ওই সময়টাতে হয়তো পাকিস্তানে। বেগম জিয়ার জন্ম সেই অবিভক্ত ভারতে শিলিগুড়িতে। ফলে কি হলো তাদের সকলের অর্থাৎ জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তারপরে বেগম জিয়া, বেগম জিয়ার পিতা, তারেক রহমান সাহেবের নানা, তারপরে শেষে তার যে দাদা, এদের মধ্যে একটা সর্বভারতীয় কালচার কাজ করছে। যেমন তারেক রহমান সাহেবের নানা চাকুরি করতেন পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিংয়ে। তো রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ সরকারের আন্ডারে তিনি একজন কালি বিশেষজ্ঞ ছিলেন। কালি বিশেষজ্ঞ মানে ছাপাখানার যে কালি ব্যবহৃত হতো, সেই কালির তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন। তো সেই হিসেবে সেই যে মিনিস্ট্রির পক্ষ থেকে যত কালি আমদানি করা হতো সেটার গুণগত মান পরীক্ষা করা, সেটার সার্টিফিকেশনের এই কাজগুলো তারেক রহমান সাহেবের দাদা করতেন এবং তিনি সেই ব্রিটিশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন, ফার্স্ট ক্লাস। যখন পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র হয়ে গেল তখন অনেকে ভারত থেকে গেলেন, অনেকে অপশন দিয়ে পাকিস্তানে চলে এলেন। তো তারেক রহমান সাহেবের যে দাদা তিনি অপশন দিলেন তিনি পাকিস্তানে যাবেন এবং সে অনুযায়ী তারা করাচি, পিন্ডি বা সেখানে হয়তো সপরিবারে চলে গেলেন এবং তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব যে কলকাতার যে স্কুলটিতে পড়তেন, খুব নামকরা একটা স্কুলে, সেই স্কুল থেকে তিনি সেই পাকিস্তানে চলে গেলেন এবং সেখানেই তারা বড় হয়েছেন। জিয়াউর রহমান সাহেব পাকিস্তানে বড় হয়েছেন আর তারেক রহমান সাহেবও জিয়াউর রহমানের চাকরির সুবাদে সেখানে তিনি লেখাপড়া করেছেন, বড় হয়েছেন বা তার
একেবারে বালকবেলা শৈশব তিনি সেখানে কাটিয়েছেন। পরবর্তীতে যখন জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে এলেন, সেই বাংলাদেশে আসার পর উনার যে কমিশন সম্ভবত 1957 এ। তো 1957 এ কমিশন লাভ করার পরে ধরুন 65-66 সনের দিকে তিনি মেজর পদে উন্নীত হলেন। তো এরপরে তিনি তার বেশিরভাগ সময়, তার কর্মজীবনের বেশিরভাগ সময় পাকিস্তানের যে মিলিটারি একাডেমি পিএমএ, সেখানে তিনি একজন ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন জিয়াউর রহমান সাহেব। তো পড়াশোনা করেছেন পাকিস্তানে, কিছু অংশ ভারতে, থেকেছেন পাকিস্তানে, কিছু অংশ বাংলাদেশে, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের। ফলে তারেক রহমান সাহেবের যে জেনেটিক ফরমেশন, এটা একটা মাল্টি কালচারাল, মাল্টি ডাইমেনশনাল, যেখানে ভারতের আলো বাতাস আছে, পাকিস্তানের আলো বাতাস আছে, শিলিগুড়ির আলো বাতাস আছে, বাংলাদেশেরও আলো বাতাস আছে, এবং সর্বশেষ তিনি লন্ডনের বাতাস নিয়ে এসেছেন। ফলে সেক্ষেত্রে তার মধ্যে তিনি যতই জড়তা দেখান না কেন, কিন্তু তার মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, একটা সহজাত স্মার্টনেস আসছে, একটা ভদ্রতা আছে, একটা অ্যারিয়ান আর্যতা আছে, মানে একটা আর্য সভ্যতার ভাব আছে। তো এতটা সত্ত্বেও তিনি কিন্তু অন্য সবার মতো ভুং ভাং এগুলো দেখাচ্ছেন না। আমাদের মধ্যে একটু জ্ঞান হলে চুল আমরা ব্যাকব্রাশ করে আঁচড়াবো, একটু টাক থাকলে সেই টাকে চটচট করতে হবে যে আমার জ্ঞান ঝকমক করছে, কথাবার্তা এমনভাবে বলতে হবে যে যেন মানুষ বুঝতে পারে, টেনে টেনে কথা বলতে হবে। তারপর শেষে মানে যাকে বলা হয় অর্ধেক কথা বলবো ফিসফিস করে, বাকি অর্ধেক কথা বলবো না। আমার যে অনেক জ্ঞান হয়েছে, আমার পেটের মধ্যে ভরা শুধু জ্ঞান এবং জ্ঞান, এগুলো বোঝাতে হবে। আমি যে রায় বাহাদুর, খান বাহাদুর বা বিরাট একটা বংশ, কথায় কথায় বাপের কথা বলতে হবে, দাদার কথা বলতে হবে, রাজাকার হন, আলবদর হন, স্বাধীনতা বিরোধী হন, ডাজ নট ম্যাটার, বাপের এবং দাদার পরিচয় দিতে হবে। এই জায়গা থেকে তারেক রহমান সাহেব কিন্তু অন্য সবার সাথে ব্যতিক্রম। তিনি তার পরিচয় দেওয়ার মতো অনেক কিছু আছে, শ্বশুরের দিকে আছে, বাপের দিকে আছে, দাদার দিকে আছে, নানার দিকে আছে, কিন্তু সেই জিনিসগুলো তিনি দেখান না। ফলে কি হলো, বিদেশে যাওয়া, ফটফট করে ইংরেজি বলা, তারপরে বিভিন্ন লোকের সাথে ছবি তোলা, তারপরে শেষে দামি দামি ব্র্যান্ডের যে ঘড়ি পরা, কোট টাই পরা, এক একটা ধরুন তোফায়েল সাহেবই তো $৫,০০০, মানে $৫,০০০ মানে এখন ৭-৮ লাখ টাকা দাম, এরকম দামি তিনি স্যুট পরতেন। তো এটা সালাউদ্দিন কাদের সাহেব পার্লামেন্টে বলেছেন যে আমাদের এই পার্লামেন্টে একজন টাকু মন্ত্রী আছে, তার বাবা তামাকু বিক্রি করতেন, টাকু মন্ত্রীর বাবা তামাকু বিক্রি করতেন, তামাকু বিক্রেতার ছেলে এখন $৫,০০০ সেই মানে কোট পরেন বা কমপ্লিট স্যুট পরেন, তিনি টাকা পান কোথায়? তো যে স্যুট টাইয়ের কথা ওই সময় তিনি $৫,০০০ কথা বলেছেন, এখন সেটা নিঃসন্দেহে $১০,০০০ বা $১৫,০০০ হয়ে গেছে। এরকম পৃথিবীর অনেক ভালো ব্র্যান্ডের আছে। আপনি যদি জিল্লির বা বিরনির আপনি একটা স্যুট পরেন, দামি স্যুট পরেন, আপনি $২০,০০০-এরও স্যুট আছে। জর্জিও আরমানির অনেক স্যুট আছে যেটা আপনি $১,০০,০০০, আপনি কল্পনা করতে পারেন জর্জিও আরমানির হাই এন্ডের এমন স্যুট আছে $1,০০,০০০। এখন তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বলেন যে আমি জর্জিও আরমানি, বিরনি, জিল্লি এই ধরনের ব্র্যান্ডের যে টপ কোট, টাই, প্যান্ট এবং জুতো, এই ব্র্যান্ডের আমি পরবো, আচ্ছা বলেন তো তাকে এই উপহার দেওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে? কিন্তু না, তিনি এই কাজগুলো তিনি করছেন না এখনো পর্যন্ত, গত ৬ মাসে। এটা তার এক ধরনের ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, অন্তর্মুখী চরিত্র। সেই অন্তর্মুখী চরিত্র এটা রাষ্ট্রের জন্য আমাদের কতটা উপকার বা দেখতে যেভাবে ভালো, কর্মে সেটা কতটা আসবে সেটা দ্বিতীয় বিতর্ক। কিন্তু এখানে আজকে যে প্রসঙ্গটা আলোচনা করছি সেটা হলো তিনি এই যে বিদেশে যাওয়া, ঘন ঘন বিদেশে যাওয়া, লোকজন সহকারে বিদেশে যাওয়া, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা, নিজের অর্থ ব্যয় করা, উপহার নেওয়া, স্মার্টনেস দেখানো, এই জিনিসগুলো আসলে তার ধাতে এখনো ঢোকেনি। এখনো তিনি সেই জিনিসটা করতে পারছেন না। তার শুধুমাত্র একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, গাড়ি চালানো তার ভীষণ রকম পছন্দ, আর ভালো গাড়ি, এই ভালো গাড়ির প্রতি তার একটা দুর্বলতা আছে। এটা এই গত ৬ মাস আমরা বুঝতে পেরেছি। আদার দেন তার অন্য কোনো দুর্বলতা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো সেই অর্থে এই যে ভারতে যাওয়াটা তার জন্য কিন্তু একেবারে জরুরি ছিল। তিনি ক্ষমতায় বসে উইদিন 15 ডেজের মধ্যে যদি ভারতে যেতেন, তাহলে সম্পর্কটা এমন একটা পর্যায়ে ছিল যে নরেন্দ্র মোদীর
তাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে চলে আসতেন, আই এম শিওর। এবং ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে নরেন্দ্র মোদী তার নিজের এলাকা গুজরাটে নিয়ে গিয়েছিলেন এবং স্টেডিয়ামে তাকে একটা গণসংবর্ধনা দিয়েছিলেন, তারেক রহমান সাহেবকে হয়তো সেই সংবর্ধনা দেওয়া হতো এবং এটা বাংলাদেশের জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকতো। কিন্তু সময় গেলে সাধন হবে না, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, বা তারেক রহমান সাহেবের অনীহার কারণে এই জিনিসটা হয়নি। এখন আমাদের আসলে বহুমুখী সমস্যা, সেই সমস্যার প্রেক্ষিতে ভারতে যাওয়াটা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করাটা বিভিন্ন কারণে আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে ভারত অনেকগুলো সুযোগ সুবিধা বাংলাদেশকে, যেটা শেখ হাসিনার জমানাতে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এইগুলো বন্ধ করে দেওয়ার কারণে কি হলো, মানে অ্যাটলিস্ট শুধুমাত্র একটা সেক্টর, অর্থাৎ আমরা যে ভারতের বিমানবন্দরগুলো এবং নৌবন্দর এবং সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে আমাদের এক্সপোর্টের মালগুলোর জন্য আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিতাম ভারত থেকে। আর আমাদের যে ইম্পোর্টগুলো হতো, সেই অনেকগুলো ইম্পোর্ট আমরা ভারতের বিভিন্ন পোর্ট ব্যবহার করে এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ নামতো মুম্বাইতে বা কলকাতাতে বা হলদিয়াতে, আমরা সেখান থেকে রোডে, রেলে এই মালগুলো আনতাম ইম্পোর্টের ক্ষেত্রে। আর এক্সপোর্টের ক্ষেত্রেও একইভাবে আমরা ভারতে পাঠাতাম এবং ওখান থেকে সিতে, মানে সমুদ্রে বা ইয়ার আমরা পাঠাতাম, এবং এই কাজ করে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমরা বছরে $1 বিলিয়ন, মোর দ্যান 12,000 কোটি টাকা আমরা শুধুমাত্র এই ট্রান্সশিপমেন্ট থেকে লাভবান হতাম, যেটা ইউনূস সরকার আমলে বন্ধ আছে এবং এটা এখনও বন্ধ আছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের যৌথ বিনিয়োগে যে একটা এখানে রেল লাইন, তারপর এখানে ডিজেলের যে পাইপলাইন, এই জিনিসগুলো হয়েছে, এখানে আমরা ইনভেস্ট করেছি, যেগুলো সুদ গুনতে হচ্ছে। কিন্তু ভারতের সাথে যদি সেই চুক্তিগুলো নবায়ন না হয়, চুক্তিগুলো যদি চালু না থাকে, তাহলে এই পুরো ইনভেস্টমেন্টটা জলে যাবে, সুদ গুনতে হবে এবং ভারত থেকে আমরা ডিজেল পাবো না। এই যে দেখেন গত 6 মাসের বিভিন্ন ক্রাইসিসে আমরা যেভাবে ভারত থেকে ডিজেল পেয়েছি, পরিমাণে অত বেশি না, কিন্তু এটা ছাড়া কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যেত, সরকার টিকতেই পারতো না। যে পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যাটা হয়েছে, সরকার টিকতেই পারতো না। কিংবা এখন ধরেন সিএনজি নিয়ে, এলএনজি নিয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো বাড়তে থাকবে আগামীতে। সরকার পরিস্থিতি সামাল দিতে পেরেছে, কিন্তু সেই যে সমস্যাগুলো তৈরি হয়েছে দুটো এলএনজি প্ল্যান্টে, এই সমস্যাগুলো আবার চলতেই থাকবে। এর কারণ হলো এখানে যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানির উপর সরকারি কোনো প্রভাব নাই। একটা সামিটের, আর একটা হলো মানে এক্সিলারেট, সেই পিটার ডিহার সেখানে চাকরি করেন। তো অনেকে বলেন যে এই কোম্পানির সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে, হোয়াট এভার মেবি। এই কোম্পানি দুটো যদি প্রবলেম করে, এলএনজিটা পুরোটা বসে যাবে। তো এক্ষেত্রে আসলে যাকে বলা স্ট্র্যাটেজিক পার্টনার, সেই স্ট্র্যাটেজিক পার্টনার দরকার বাংলাদেশকে যদি সার্ভাইভ করতে, এবং সেই পার্টনারটা অবশ্যই ভারত। ভারতের বাইরে কেবলমাত্র চীন আমাদের সেই পার্টনারটা হতে পারে, নট মোর দ্যান দ্যাট। কিন্তু সেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে এবং নানা রকম ভয় এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি দিল্লিতে যান, তার জন্য নানা রকম ফাঁদ তৈরি করা হচ্ছে, তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অসম্মান করার জন্য। কিংবা দেখা গেল হোটেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং বিভিন্ন রকম, মানে যাকে বলে ভারতীয় মিডিয়া তো বসে আছে। এখন এক মন্ত্রীর রুমে দেখা গেল যে কি বলবো, লাল ওড়না, বা ওই যে জামাতের যেই বদনামগুলো হচ্ছে, এরকম একটা বদনাম পত্রপত্রিকায় আসলো। কি যে একটা অবস্থার সৃষ্টি হবে, এই ধরনের কথাবার্তা সবাই বলার চেষ্টা করছে, যেই কারণে যে এগুলো ভারত করতে পারে। ভারত এরকম যেহেতু বিএনপিকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেবকে পছন্দ করছে না, ওখানে শেখ হাসিনা আছেন, তো এরকম নানা রকম চক্রান্ত করে ইমেজ সংকট ফেলতে পারে। দ্বিতীয়ত হলো যে ওখানে গিয়ে এমন সব দাবি করতে পারে, এমন সব বক্তব্য দিতে পারে। আপনি ধরেন জেলেনস্কিকে ডেকে নিয়ে, আহ্বান করে নিয়ে, যেভাবে তুমি এই ধরনের পোশাক পরেছো কেন, গেঞ্জি পরে আসছো কেন, তোমার কি কোট টাই নেই, এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, এমনকি তাকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেছেন। তো এই যে একটা বড় রাষ্ট্র, সে যখন অহমিকা দেখায়, তখন ছোট রাষ্ট্রের পক্ষে আসলে কিছু করার থাকে না। এই অপমান সহ্য করেও জেলেনস্কিকে ট্রাম্পের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়েছে এবং যুদ্ধ এখন পর্যন্ত চালিয়ে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের মতো একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটিকে অনীহা দিয়ে বা দূরত্ব তৈরি করে বা নিরাপদ দূরত্ব থেকে এই সমস্যাগুলো কি সমাধান করা সম্ভব? আমার জবাব হলো একেবারেই নয়।
এখানে যেহেতু রাষ্ট্র পরিচালনায় আমরা এসেছি, মানে বিএনপি এসেছে, আমরা বলতে বিএনপির কথা বলছি, তারেক রহমান সাহেব এসেছেন। কাজে এখানে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে নিজের ইগোকে বাদ দিতে হবে। আপনার ভালো না লাগলেও এখানে অনেক কিছু করতে হবে যেন রাষ্ট্রটা স্মুথলি চলে। এর কারণ হলো বিএনপির কোটি, কোটি নেতাকর্মী যদি কোনো কারণে স্লিপ কাটে বিএনপি, ক্ষমতা থেকে তারা চলে যায়, ফেইল করে, বিকল্প কোনো শক্তি আসে, সেটা অন্য তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এমনকি আওয়ামী লীগ যদি ফিরে আসে, পিঠের চামড়া তো দূরের কথা, কোনো জায়গার চামড়াই থাকবে না। কাজেই টিকতে হবে, বাঁচতে হবে, সারভাইভ করতে হবে এবং সারভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।